মানে যার হওয়ার কথা ছিল আপার বাড়ির কাজের লোক, সে যদি হয় বিচারপতি, তাহলে যা হবার তাই আসলে 15 বছরে হয়েছে। 5ই আগস্টের আগে যে ব্যক্তিকে আপনি শাস্তি দেওয়ার জন্য এত এনথুসিয়াস্টিক, যাকে পারসিকিউট করবার জন্য এত পরিমাণ উদ্গ্রীব, 5ই আগস্টের পরে ওপেন কোর্টে রায় দেওয়ার পরে আপনার সেই রায় নাকি প্রত্যাহার করতে হয়। নজিরবিহীন ঘটনা। এখন এই যে 5ই আগস্টের ডেডলাইনের আগে আর পরে যদি কোনো বিচারকের আচরণে পরিবর্তন হয়, তার অ্যাপ্রোচে পরিবর্তন হয়, উনি আর যাই হোক উনি বিচারক না। এখন আমাদের দুর্ভাগ্য হলো ইন্ডিয়া পাকিস্তানের জুডিশিয়াল হিস্ট্রিতে আমরা যে পরিমাণ সাহসী জাজের সন্ধান পেয়েছি, বাংলাদেশে আসলে আমরা ইতিহাসে সেটা পাইনি। আমি আশাবাদী যে আমাদের দেশেও স্বাধীন জেনারেশন তৈরি হবে, যারা নিজেরা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, আপার চোখ দিয়ে ভাইয়ের চোখ দিয়ে দেখে না। যে বাংলাদেশ রাষ্ট্রে আমরা সবার আগে যে জিনিসটা ভুলে গেছি, যে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছিল ব্যক্তির স্বাধীনতার জন্য, এবং আমাদের রাষ্ট্র ব্যক্তির লিবার্টিটাকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করে। জুডিশিয়ারি রোলটা অনেক ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে ছিল। ইনস্টিটিউশনাল প্রাইড রক্ষার জন্য এগুলোকে কার্পেটের নিচে চাপা দেওয়া যাবে না, বরং ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটির সাথে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেকটা সিচুয়েশন অ্যাড্রেস করতে হবে। ফ্যাসিজম ডেভেলপ করবার ক্ষেত্রে জুডিশিয়ারি যেভাবে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে, জুডিশিয়ারিকে এখন আরেকটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে তার নিজের ইমেজটা রিস্টোর করবার জন্য। এরকম ভক্তিবাদী চেতনা যদি রাজনীতির ভিতরে চলে আসে, ব্যক্তিকে যখন আমরা রাষ্ট্রেরও উপরে নিয়ে স্থান দেওয়া শুরু করেছি, এই কাল্ট পলিটিক্সে কিন্তু আসলে চূড়ান্ত বিচারে আমাদের সংবিধান, জুডিশিয়ারি সবকিছুর অধপতনের জন্য দায়ী। এটাই চূড়ান্ত বিচারে মানুষের অধিকার হরণ করে, ফ্যাসিজমের জন্ম দেয়। তো আমি যেটা বলি যে মানুষ হিসেবে, বিচারক হিসেবে মানসিকভাবে আগে স্বাধীন হতে হয়। তাতে করে যদি আপনাকে এই হিউমিলিয়েশনও বরণ করতে হয় যে লোয়ার জুডিশিয়ারিতে আপনি হায়ার জুডিশিয়ারিতে যাবেন, প্রয়োজনে আবার লোয়ার জুডিশিয়ারিতে ব্যাক করবেন, বাট ইউ উইল স্টিক টু দ্য প্রিন্সিপাল অফ জাস্টিস। সো অর্গানাইজারদের অনেক ধন্যবাদ, এবং আমাদের জুলাই রেভলিউশনের যারা সৈনিক, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আমাদের যদি পোস্ট রেভলিউশন এক্সপেকটেশনসের দিকে যেতে হয়, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রিফর্ম নিয়ে কথা বলতে হয়, তাহলে আমাদের একটু অবধায় প্রি রেভলিউশন পিরিয়ডটার দিকে তাকাতে হবে আগে। আমরা একটা দীর্ঘ সময় এক ধরনের অ্যাবসোলিউট অথরিটেরিয়ান রেজিমের ভিতরে ছিলাম, যেটাকে আমরা অনেক সময় হয়তো ফ্যাসিজম বলছি। মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে অন্তত আধুনিককালে কোনো রাষ্ট্রে অ্যাবসোলিউট অথরিটেরিয়ানিজম ডেভেলপ করেনি উইদাউট দ্য প্রোঅ্যাক্টিভ রোল অফ দ্য জুডিশিয়ারি। আমি কথাটা খুব ভালো করে বলছি যে উইদাউট প্রোঅ্যাক্টিভ রোল অফ দ্য জুডিশিয়ারি। তার মানে ব্যাপারটা এমন নয় যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির অভাবে, ইন্ডিপেন্ডেন্সের অভাবে জুডিশিয়ারির রোলটা দুর্বল ছিল, ব্যাপারটা তা না। বরং এই ফ্যাসিস্ট রেজিম ডেভেলপ করবার পিছনে জুডিশিয়ারির প্রোঅ্যাক্টিভ রোল ছিল। এইটা যদি আমরা প্রথমে স্বীকার না করি, তার জুডিশিয়াল রিফর্মের সকল আলোচনা অর্থহীন, সকল আলোচনা অর্থহীন। আমাদের নতুন চিফ জাস্টিস তার ফেলিসিটেশন বক্তব্যে একটা কথা বলেছেন যে বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ, ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। খুবই সত্যি কথা, আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হলো, এই জিনিসটি এখন অনুসন্ধান করে আমাদের ডকুমেন্টেশন তৈরি করতে হবে। কিভাবে জুডিশিয়ারি ফ্যাসিস্ট রেজিমের এনাবলার হিসেবে কাজ করেছে, সেগুলো অনুসন্ধান করে খুঁজে বের করতে হবে। এটার জন্য কারা কারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং তাদের বিরুদ্ধে তাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। এখন এটা কিভাবে করা যাবে আমি জানি না, বাট আমি যেটা বলবো যে ফ্যাসিজম ডেভেলপ করবার ক্ষেত্রে জুডিশিয়ারি যেভাবে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে, জুডিশিয়ারিকে এখন আরেকটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে
তার নিজের ইমেজটা রিস্টোর করবার জন্য। আমরা যদি মনে করে থাকি যে 15 বছরে জুডিশিয়ারির কি রোল ছিল এটা আমরা এখন কার্পেটের নিচে জাস্ট চাপা দিয়ে আমরা সামনের দিকে হাঁটবো, এটা একটা চূড়ান্ত লেভেলের ভণ্ডামি হবে। এই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না। এখানে অনেকেই হয়তো বলবে যে ইনস্টিটিউশনাল প্রাইডের প্রশ্ন আছে, কিন্তু আমি বলবো যে আসলে 15 বছরে তারা যে রোলটা প্লে করেছে বিভিন্ন ক্ষেত্রে খুবই অ্যাপারেন্ট ওয়েতে, যেটা শুধু মিসকন্ডাক্ট বললে ভুল হবে, অনেক ক্ষেত্রে যেটা ক্রিমিনাল অফেন্স ছিল। জুডিশিয়ারি রোলটা অনেক ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে ছিল। ইনস্টিটিউশনাল প্রাইড রক্ষার জন্য এগুলোকে কার্পেটের নিচে চাপা দেওয়া যাবে না, বরং ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটির সাথে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেকটা সিচুয়েশন অ্যাড্রেস করতে হবে। জুডিশিয়ারির সমস্যা শুধু টেকনিক্যাল সলিউশন, কিছু ল করে দিলাম, আমি কিছু ইনস্টিটিউশন ডেভেলপ করলাম, এটা দিয়ে জুডিশিয়ারির সমস্যার সমাধান হবে না। আমরা বোধহয় সবাই জানি, মানে অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো, বাট আমি অসংখ্য উদাহরণ দিচ্ছি না, আমি জাস্ট দু একটা উদাহরণ দিই। আপনাদের নিশ্চয়ই মনে আছে বা আপনারা দেখেছেন যে ডিসেন্টিং বয়েজ যাদেরকে বিভিন্ন সময়ে পুলিশ অ্যারেস্ট করেছে, রিমান্ড থেকে 4 জন পুলিশ কাঁধে করে কোলে করে আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে এসেছে এবং সেই আসামির কনফেশন আমার সম্মানিত ম্যাজিস্ট্রেটরা ভলান্টারি কনফেশন হিসেবে সার্টিফাই করেছে। এই ম্যাজিস্ট্রেটদের যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাদের যদি শাস্তি দিতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কোনো অধিকার নাই কোনো অপরাধীর শাস্তি দেয়া। যেই জাজ জুডিশিয়াল কনফারেন্সে দাঁড়িয়ে বলতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য, আপনার দলের জন্য, আপনার পরিবারের জন্য এই জুডিশিয়ারি কি না করেছে, সেই জাজকে জুডিশিয়ারিতে রেখে আমরা ইনস্টিটিউশনাল আর লিগাল রিফর্ম করব, আই এম সরি, এই রিফর্ম আমার দরকার নাই। আমি এই ইন্ডিপেন্ডেন্স চাই না। জুডিশিয়ারির কুলাঙ্গারগুলোকে আগে চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো পরবর্তী কোনো জেনারেশনের জন্য যাদের নেক্সট রেভলিউশনটা হবে জুডিশিয়ারির এগেইনস্টে। ফাহিম আমার ছাত্র ইয়াং লয়ার্স, ইয়াং জাজেসদের অনেকগুলো দফার কথা বলেছে, আমি দেখিনি। ফাহিম বলতে পারবে এই দফার ভিতরে যদি 1 নম্বর দফা যদি এই বিচারকদের শাস্তির কথা যদি না থাকে, তাহলে আমি এই প্ল্যাটফর্মটাকেও মুখোশধারী একটা ফ্যাসিস্ট শক্তি হিসেবে বিবেচনা করতে চাই। যে কোনো প্ল্যাটফর্ম, কেউ যদি এখন জুডিশিয়াল রিফর্মের কথা বলে, হায়ার এবং লোয়ার জুডিশিয়ারিতে যারা ফ্যাসিজম ডেভেলপ করতে নির্লজ্জভাবে সহায়তা করেছে, তাদের বিচার ছাড়া, তাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা ছাড়া জুডিশিয়ারির কোনো রিফর্ম বাংলাদেশে প্রয়োজন নাই। জুডিশিয়াল রিফর্মের জন্য অনেকগুলো টেকনিক্যাল সলিউশনের কথা অলরেডি আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টে জাজের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে, আর্টিকেল 116-এ কী হবে, জুডিশিয়াল সেক্রেটারিয়েট, জাজদের বদলি, ট্রান্সফার, পোস্ট রিটায়ারমেন্ট অ্যাপয়েন্টমেন্ট, রুল অফ সিনিয়রিটি, এর প্রত্যেকটা জিনিসই আমাদের দরকার, প্রত্যেকটা জিনিস আমাদের দরকার। কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস হয়ে গেলেও আমরা আসলে যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই সেটা আমরা পাবো না।
কারণ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির ব্যাপারটা শুধু লিগাল এবং ইনস্টিটিউশনাল সেটআপের বিষয় না। লিগাল এবং ইনস্টিটিউশনাল সেটআপের পাশাপাশি পলিটিক্যাল লিডারশিপ একটা ইস্যু, জুডিশিয়াল লিডারশিপ একটা ইস্যু। আমাদের জুডিশিয়ারির লিডার হিসেবে কারা আছেন, কিন্তু সবচেয়ে বড় ইস্যুটা সম্ভবত স্বাধীন মানুষ, আমাদের যেটার অভাব সবচেয়ে বেশি। আমরা মানুষ হিসেবে অধিকাংশ মানুষ খুব সম্ভবত স্বাধীন না, চিন্তায় চেতনায়। আমরা শিক্ষক হিসেবে স্বাধীন হই না, ছাত্র হিসেবে স্বাধীন হই না, আইনজীবী হিসেবে স্বাধীন হই না, বিচারক হিসেবে স্বাধীন হই না। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আনুগত্য থাকে অন্য কোথাও। আমাদের দেশে স্বাধীন মানুষ অনেক কমে গেছে, এটাই বোধহয় আমাদের প্রধান সমস্যা। সেটা কেন কমে গেছে সেটা ঐতিহাসিক সামাজিক অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, আমি ওই জায়গাটাতে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলি যে খুব বেশি আগের কথা না, আমাদের এই বাংলাদেশে আমাদের বারগুলো অন্তত ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির প্রশ্নে একটা সময় পর্যন্ত ইউনাইটেড ছিল। সেই বার, সেই লয়াররা এখন পলিটিক্যাল ইন্টারেস্টে কিভাবে ডিভাইডেড হয়েছে, কিভাবে বারের পলিটিসাইজেশন হয়েছে আমরা জানি। মানে বারের যে কিছু স্বাধীন মানুষ দরকার ছিল, বা পলিটিক্স করলেও যে তার প্রথম প্রায়োরিটিটা যে অ্যাজ এ প্রফেশনাল হওয়া উচিত ছিল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, কিন্তু তাদের প্রথম প্রায়োরিটি হয়ে যায় আপা, ম্যাডাম, ভাই বা বোন। এইটা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে থাকবে স্বাধীন মানুষ হওয়া সম্ভব না। রুল অফ সিনিয়রিটির কথা জ্যোতির্ময়দা অনেকখানি বলেছেন, আমি একটু উল্টো কথা বলি অন্য ডাইমেনশন থেকে। আমি বলছি না রুল অফ সিনিয়রিটি মেনটেন করতে হবে না, অবশ্যই করা উচিত, এই পয়েন্টে আমি একমত। কিন্তু আমরা যে জায়গাটায় ভুলে যাই, আমরা যদি খুব পাশের দেশগুলোতে আমরা দেখি, ইন্ডিয়া, পাকিস্তানে রুল অফ সিনিয়রিটি ব্রিচ করে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়াতে হয়েছে, হয়নি তা না, হয়েছে, কমপক্ষে দুবার হয়েছে। কিন্তু সেই দুবারই কিন্তু চিফ জাস্টিসের এগেইনস্টে রিট অফ কোয়ারেন্টও করা গেছে, এবং সেই রিট অফ কোয়ারেন্টে রুল ইস্যু হয়েছে। আমাদের এখানে তো অনেকবার ব্রিচ অফ সিনিয়রিটি হয়েছে। এখানে প্র্যাকটিসিং লয়ার আছেন, আমি জানি না উনি কনফিডেন্ট কিনা যে রিট অফ কোয়ারেন্টাইন নিলে কোনো কোর্ট থেকে রুল পাবেন কিনা, বা পেতেন কিনা, বা আপনি ভবিষ্যতে আসলে পাবেন কিনা। আমি পাকিস্তানের উদাহরণ দিতে পারি। পাকিস্তানে ব্রিচ অফ সিনিয়রিটির কারণে রিট হয়েছে এবং প্রধান বিচারপতিকে কোর্টের আদেশে পদ ছাড়তে হয়েছে। প্রধান বিচারপতিকে কোর্টের আদেশে পদ ছাড়তে হয়েছে। আমি ইন্ডিয়ায় উদাহরণ দিতে পারবো, পাকিস্তান থেকে উদাহরণ দিতে পারবো। সিনিয়রকে ডিঙ্গিয়ে জুনিয়রকে বিচারপতি করতে চেয়েছে, জুনিয়র সেটা রিফিউজ করেছে। জুনিয়র ব্রিচ অফ সিনিয়রিটির মাধ্যমে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চাননি। এগুলো হলো স্বাধীন মানুষের উদাহরণ। আর উল্টো দিকের মানুষরা কেমন হয়, যে আমি 3 জনের জুনিয়র, আমি আইনমন্ত্রীর সাথে গিয়ে দেখা করব, আইনমন্ত্রীর সাথে দেখা করে আমার 20 বছরের পুরনো কোনো একটা ছবি আছে, ওই ছবিটা আবার সুন্দর করে প্রিন্ট করে, যে আমি কোনো একটা মিছিলের কোনো এক কোনায় ছিলাম, দেখা যাচ্ছে না ঠিক মতো, ওটার আবার গোল চিহ্ন দিয়ে আইনমন্ত্রীকে বোঝাতে হবে যে 20 বছর আগে দেখেন আপনি আমরা ছাত্র সংগঠনের কি পরিমাণ দাস ছিলাম। এবং তারপরে ওই সিনিয়রিটি ব্রিচ করে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সেই অ্যাপয়েন্টমেন্ট সসম্মানে নেওয়ার মতো জাজ আমাদের দেশে যতদিন থাকবে, কোনো আইন, কোনো ইনস্টিটিউশনাল রিফর্ম দিয়ে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হবে না। এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের, অ্যাডিশনাল
জাস্টিসদের কথা বলা হয়েছে যে অ্যাডিশনাল জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিলে কি হয়, 6 মাসের অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি ইত্যাদি। অবশ্যই এগুলো দরকার। এবং জ্যোতির্ময়দা খুব পরিষ্কার করে বলেছেন যে 2 বছরের জন্য নিয়োগ দিলে উনি স্বাধীনভাবে কাজ করেন না। জ্যোতির্ময় তার ভাষায় বলেছেন, আমি একটু আমার মতো করে বলি যে এই 2 বছর তারা আসলে অনেকটা সরীসৃপ প্রাণীর মতো চলে, বুকের উপর ভর দিয়ে যেভাবে একটু চলা যায়। কিন্তু প্রশ্ন হলো, এটাও কি আসলে আমাদের সংবিধানের সমস্যা, লিগ্যাল সেটআপের সমস্যা? আমি বলি না। একই রকম প্রভিশন অন্যান্য দেশেও আছে। আমি যদি উদাহরণ দিই, ইন্ডিয়া যখন ইমার্জেন্সি ছিল ইন্দিরা গান্ধীর, সেই সময় ইন্দিরা গান্ধী জুডিশিয়ারিকে কিভাবে কন্ট্রোল করেছেন সেই ইতিহাস আপনারা একটু পড়ে দেখবেন। ইন্ডিয়ার কনস্টিটিউশনেও কিন্তু সর্বোচ্চ 2 বছরের জন্য অ্যাডিশনাল জাজ অ্যাপয়েন্টমেন্টের প্রভিশন আছে। আমাদের এখানেও আছে। আমাদের এখানে সরকার 2 বছরের জন্য দেয়। ইন্দিরা গান্ধী দেখলেন যে না, সংবিধানে তো লেখা আছে সর্বোচ্চ 2 বছরের জন্য, তাহলে 2 বছর দিব কেন? উনি 3 মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতেন, 3 মাস পরে 1 মাসের জন্য আবার এক্সটেনশন করতেন, আবার গিয়ে 2 মাসের এক্সটেনশন দিতেন, রাইট? এটা কেন করতেন? বিচারকদের চাপে রাখার জন্য। এবং আরো কতটা চাপে রাখতেন যে যে বিচারককে 3 মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, 3 মাসের শেষ দিন উনি কোর্ট করে বাড়ি চলে গেছেন, উনি তখনও জানেন না আগামীকাল উনি কোর্টে যাবেন নাকি যাবেন না। বিকজ ইন্দিরা গান্ধী গেজেটটা ইস্যু করতেন রাত 9টা বা 10টার সময়, যে না, তোমাকে আরো 3 মাসের জন্য এক্সটেনশন করা হয়েছে। এবং ওই এক্সটেনশনটার কন্টিনিউটি রাখতে হলে যেটা করতে হতো, ওই দিনের ভিতরে আবার শপথ নিতে হয়। সো তখন ইন্ডিয়াতে একটা ট্র্যাডিশন চালু হয়ে গেছিল, মিডনাইট ওথ সেরিমনি। রেগুলার বেসিসে এটা হতো। কিন্তু সেই মিডনাইট ওথ সেরিমনির সময়টার থেকে যদি আমি উদাহরণ দেই, লোয়ার জুডিশিয়ারির একজন জাজ, জাস্টিস বোহরা, জাজ বোহরা নাম, উনি বম্বেতে সম্ভবত ডিস্ট্রিক্ট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। সো ওনাকে হাইকোর্টে অ্যাডিশনাল জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যথারীতি 3 মাস বা 6 মাস এরকম একটা সময়ের জন্য। ওনার সিঙ্গেল বেঞ্চে একটা ক্রিমিনাল রিভিশনের মামলা আসলো, যে মামলার আসামি হলো স্বয়ং ইন্দিরা গান্ধীর পরিবারের ফার্স্ট রিলেশনশিপের একজন মেম্বার। সরীসৃপের মতো যদি উনি চলতেন, ওনার কি করা উচিত ছিল? ক্রিমিনাল মামলায় রিভিশনে অ্যাকিউটাল দেওয়া তো খুব কঠিন কাজ না নিশ্চয়ই, যে কোনো একটা এক্সকিউজ বের করে নিশ্চয়ই দেওয়া যায়। আর উনি যদি এই কনভিকশন আবার মেনটেন করেন, ফলাফল কি হবে? ওনার পোস্ট কনফার্ম হবে না। এবং উনি লোয়ার জুডিশিয়ারি থেকে যখন এসেছেন, লোয়ার জুডিশিয়ারিতে ওনার চাকরি তখনও আছে। সো উনি লিয়েন নিয়ে এসেছেন হাইকোর্টে। উনি জানেন যে আইন অনুসারে রায় দিলে হাইকোর্টের উনি কনফার্ম হতে পারবেন না। কিন্তু উনি ঠিক সেই রায়টাই দিলেন, অর্থাৎ আসামির কনভিকশন উনি আপহোল্ড করলেন। ফলাফল ওনার অ্যাডিশনাল জাজশিপ কনফার্ম হয়নি। হি রিটার্ন ব্যাক টু দ্য লোয়ার জুডিশিয়ারি। এবং পোস্ট ইমার্জেন্সি পিরিয়ডে তিনি আবার জাস্টিস হয়েছিলেন। And he was one of the finest judges in the Indian history. So আমি যেটা বলি যে মানুষ হিসেবে, বিচারক হিসেবে মানসিকভাবে আগে স্বাধীন হতে হয়। তাতে করে যদি আপনাকে এই হিউমিলিয়েশনও বরণ করতে হয় যে লোয়ার জুডিশিয়ারিতে আপনি হায়ার জুডিশিয়ারিতে যাবেন, প্রয়োজনে আবার লোয়ার জুডিশিয়ারিতে ব্যাক করবেন, বাট ইউ উইল স্টিক টু দ্য প্রিন্সিপাল অফ
জাস্টিস। আমাদের এরকম স্বাধীন এবং সাহসী ব্যক্তির খুব অভাব, এবং অভাব বলে আসলে আমরা যেটা দেখি বিভিন্ন কোর্টের এবং বিচারকদের আচার আচরণ 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরে। 5ই আগস্টের আগে যে ব্যক্তিকে আপনি শাস্তি দেওয়ার জন্য এত এনথুসিয়াস্টিক, যাকে পারসিকিউট করবার জন্য এত পরিমাণ উদ্গ্রীব, 5ই আগস্টের পরে ওপেন কোর্টে রায় দেওয়ার পরে আপনার সেই রায় নাকি প্রত্যাহার করতে হয়। নজিরবিহীন ঘটনা। এখন এই যে 5ই আগস্টের ডেডলাইনের আগে আর পরে যদি কোনো বিচারকের আচরণে পরিবর্তন হয়, তার অ্যাপ্রোচে পরিবর্তন হয়, উনি আর যাই হোক উনি বিচারক না। তাকে জুডিশিয়ারিতে রেখে জুডিশিয়াল রিফর্ম হতে পারে না। মানসিকভাবে যারা কৃতদাসত্বের শিকার, তাদেরকে ইনস্টিটিউশনাল এবং লিগাল ইন্ডিপেন্ডেন্স দিলে দ্যাট উইল লিড টু টাইরানি। আমাদের আগে এনশিওর করতে হবে বিচার বিভাগে কারা থাকবে, সাহসী ব্যক্তি কারা হবে। এখন আমাদের দুর্ভাগ্য হলো ইন্ডিয়া পাকিস্তানের জুডিশিয়াল হিস্ট্রিতে আমরা যে পরিমাণ সাহসী জাজের সন্ধান পেয়েছি, বাংলাদেশে আসলে আমরা ইতিহাসে সেটা পাইনি। আমাদের সুপ্রিম কোর্টের ইতিহাসের সবচেয়ে সাহসী জাজমেন্ট যদি আপনারা তালিকা করেন, 1 নম্বরে আসবে সম্ভবত 8th অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড আসবে মাজদার হুসাইন কেস, অ্যান্ড থার্ড আসবে 16th অ্যামেন্ডমেন্ট। 3টে জাজমেন্ট। ব্যাপারটা কি একটু কাকতালীয় যে 3টাই জুডিশিয়ারির সাথে সম্পর্কিত? রাইট? কিন্তু আমার সুপ্রিম কোর্টের সব সাহসী জাজমেন্টগুলো যদি আমরা ডেমোক্রেসির পক্ষে হতো, ইন্ডিভিজুয়াল রাইটসের পক্ষে হতো, তাহলে বাংলাদেশের জনগণ জুডিশিয়ারিকে ওন করত। আমরা এখন যত রিফর্মই চাই, জনগণ আসলে কতটুকু জুডিশিয়ারিকে ওন করে সেটা আমাদের ভেবে দেখবার বিষয় আছে। এখন প্রশ্ন হলো, আমি যে কথাগুলো বলছি এগুলো হয়তো খুব হতাশার কথা। তো সবাই বলবেন যে রেভলিউশনের পরেও যদি হতাশার কথা বলেন, আমরা যাব কোথায়? আমি আসলে যে কথাগুলো বলছি, আমাদের আসলে যেটা দরকার, আমাদের একটা কালচারাল রেভলিউশন লাগবে, যেটা খুব দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। আমি আশাবাদী যে আমাদের দেশেও স্বাধীন জেনারেশন তৈরি হবে, যারা নিজেরা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, আপার চোখ দিয়ে ভাইয়ের চোখ দিয়ে দেখে না। রাইট? মানে যার হওয়ার কথা ছিল আপার বাড়ির কাজের লোক, সে যদি হয় বিচারপতি, তাহলে যা হবার তাই আসলে 15 বছরে হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টের এরকম জাজমেন্ট আছে, আমি নামটা হয়তো নিচ্ছি না শালীনতার খাতিরে। এমন বিচারপতি আছে যার জাজমেন্টের একটা বড় অংশের জাজমেন্টের ভিতরেই অপ্রাসঙ্গিকভাবে লেখা থাকতো এই বিষয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলিয়াছেন। এটা পড়তে পড়তে আপনি হয়তো ভাবতে পারেন যে লয়ের ভিতরে সমাধান পাওয়া যাচ্ছে না, উনি হেন্স ক্যান্সেলের কোনো অথবা বড় কোনো জুরিস্টের কোনো ফিলসফি নিয়ে হয়তো ডিসকাশন করছেন টু রিজলভ দ্য ইস্যু। এখন এই বিচারপতিরাও আমাদের এখনো কোর্টে আছে। এদেরকে আপনি ইনস্টিটিউশনাল রিফর্ম আর লিগ্যাল ইন্ডিপেন্ডেন্স দিয়ে কি হবে আমি ঠিক জানি না। বাট ওই যে আমি যেটা বলছিলাম, তারপরে আমি আশাবাদী আমাদের স্বাধীন মানুষ তৈরি হবে। ততদিন আমাদের আসলে ওয়েট করতে হবে। কিন্তু ইমিডিয়েট আসলে আমাদের কি করতে পারি আমরা?
স্বাধীন মানুষ আমরা চাইলেই রাতারাতি হবে না। আমরা ইমিডিয়েট আসলে কয়েকটা কাজ করবার আছে। কিছু তো টেকনিক্যাল রিফর্ম আমার অন্য আলোচকরা বলেছে, আমি সেগুলোর সাথে একমত। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ঠিক করা, আর্টিকেল 116, সেক্রেটারিয়েট ট্রান্সফার, পোস্ট রিটায়ারমেন্ট অ্যাপয়েন্টমেন্ট, রুল অফ সিনিয়রিটি, এগুলো সব মেনটেন করতে হবে। কিন্তু এটার সাথে সবচেয়ে বেশি যেটা জরুরি, আমি যে কথাটা বারবার বলি, বিভিন্ন সময় আমার ক্লাসে ছাত্রদেরও বলি, যে বাংলাদেশ রাষ্ট্রে আমরা সবার আগে যে জিনিসটা ভুলে গেছি, যে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছিল ব্যক্তির স্বাধীনতার জন্য, ফর লিবার্টি। এবং আমাদের রাষ্ট্র ব্যক্তির লিবার্টিটাকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করে। ইভেন কলোনিয়াল আমলেও ব্যক্তির লিবার্টির যে মূল্য ছিল, পোস্ট কলোনিয়াল এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে আমরা সেই মূল্যটা পাইনি। এবং সেই মূল্য না পাওয়ার একটা বড় উদাহরণ হলো, কারণে অকারণে পুলিশ আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে। বস্তা পচা গাঁজাখুরি একটা ফরওয়ার্ডিং লেটার পাঠিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ফরওয়ার্ড করার পরে ম্যাজিস্ট্রেট সাহেব আবার আপনাকে কোথায় পাঠিয়ে দিবে? জেলে। জামিন দেওয়ার সময়, জামিন আসলে যে জিনিসটা, আমরা যদি ব্যক্তির লিবার্টিতে বিশ্বাস করি, জামিনটা হওয়া উচিত রুল, আর জামিন না দেওয়াটা হওয়া উচিত এক ধরনের রেয়ার এক্সেপশন। ফ্যাসিজম তার স্বার্থ উদ্ধার করতে গিয়ে জুডিশিয়ারিকে, স্পেশালি লোয়ার জুডিশিয়ারিকে যেখানে ব্যবহার করেছে, সেটা কিন্তু মূলত শাস্তি দেওয়ার ক্ষেত্রে না। মূল কাজটা ছিল জামিন না দেয়া এবং রিমান্ডে পাঠানো। এই যে জামিন না দেয়া এবং রিমান্ডে পাঠানোর সংস্কৃতিটায় খুব দ্রুত একটা আমূল পরিবর্তন আনা সম্ভব জুডিশিয়ারির নেতৃত্বে। আমাদের জুডিশিয়ারিকেও ব্যক্তির লিবার্টিটাকে সম্মান করা শিখতে হবে। এবং আমরা যদি এই লিবার্টিটা জুডিশিয়ারির ভিতরে এস্টাবলিশ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেটআপে আসলে খুব বড় ধরনের অথরিটেরিয়ান রেজিম এস্টাবলিশ করা কঠিন। মানে যেখানে পলিটিক্যাল অপোজিশন থাকে, শুধু রিমান্ড এবং গ্রেফতারের ক্ষেত্রে যদি আমরা আইনটা মানি, তাহলেই কিন্তু আসলে ফ্যাসিস্ট রেজিমটা অনেকখানি কার্টেল করা সম্ভব। আর সবশেষে যেটা বলতে চাই সেটা হলো আমাদের ভক্তিবাদী রাজনীতি। ইন্ডিয়ার কনস্টিটিউশন ড্রাফট করবার সময়, গল্প আমি আমার ছাত্রদের বহুবার বলেছি, আবারও বলছি, ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্রাফট করবার পরে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আম্বেদকর সর্বশেষ যে ভাষণটা দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন, সংবিধানে আমি যা লিখেছি এগুলো দিয়ে আমি আশা করি রুল অফ ল এস্টাবলিশ করা যাবে। কিন্তু উনি কয়েকটা ভয়ের কথা বলেছিলেন, 3টা ভয়ের কথা বলেছিলেন, 3টা আশঙ্কার কথা বলেছিলেন। তার একটা আশঙ্কার কথা বলেছিলেন যে আমাদের ইন্ডিয়ায় এক ধরনের ভক্তিবাদের একটা প্রচলন আছে, স্পেশালি ধর্মীয় বিষয়। এরকম ভক্তিবাদী চেতনা যদি রাজনীতির ভিতরে চলে আসে, তাহলে দ্যাট উড বি দ্য কলাপস অফ দ্য এন্টায়ার কনস্টিটিউশনাল সিস্টেম। সো আমাদের পলিটিক্সে আমরা যখন ভক্তিবাদ নিয়ে এসেছি, ব্যক্তিকে যখন আমরা রাষ্ট্রেরও উপরে নিয়ে স্থান দেওয়া শুরু করেছি, যেদিন থেকে এই কাল্ট পলিটিক্সে কিন্তু আসলে চূড়ান্ত বিচারে আমাদের সংবিধান, জুডিশিয়ারি সবকিছুর অধপতনের জন্য দায়ী। সো পোস্ট রেভলিউশন বাংলাদেশে নিউ জেনারেশনের আপনাদেরকে সবাইকে যে জিনিসটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, সেটা হলো এই কাল্ট পলিটিক্স, ভক্তিবাদী রাজনীতি। এটাই চূড়ান্ত বিচারে মানুষের অধিকার হরণ করে, ফ্যাসিজমের জন্ম দেয়। So thank you everybody.
রহমান স্যার